আপনি বলছেন যে পটিয়া থানা মাটির সঙ্গে মিশাই দিবেন, আরেকটা আপনি হচ্ছেন অভিযুক্ত ব্যক্তিদের মুচলেখা দিয়ে ছড়াই গেছেন। আপনি এটা কি জবাব দিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি? আমি খালি প্রশ্নটা করে রাখি, আপনি এটা জবাব দিলেন যে আপনি খোঁজ নেন, না আপনি জবাব দিয়েন, আপনি খোঁজ নেন বিএনপি তার চেয়ে অনেক বেশি করছে, তাই তো? বিএনপি না, শুধু এখানে বিএনপি না, মানে সব রাজনৈতিক দল এর চেয়ে অনেক বেশি করছে, তাই তো? বাংলাদেশে কি এখন জিয়াউর রহমান খাল যে খালগুলো কাটছে এগুলো কি আছে? 2001 থেকে 6 পর্যন্ত যে দুর্নীতি করছে, খাল নাই, বিল নাই, ভারতীয় ধানের বীজ, বাংলাদেশে কোনো বীজ নাই, অথচ হলো প্রতীক হলো ধান, কি দিয়ে ভোট পাবে? প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপির লোকদের প্রত্যক্ষ অংশগ্রহণ বা ইনভলভমেন্ট না থাকলে কোনো কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। আপনারা সেগুলির খোঁজ খবর রাখছেন কিনা? বিএনপি যদি ক্ষমতায় আসার আগেই এগুলি করতে থাকে, ক্ষমতায় যাওয়ার পরে তার কি কি করবে সেটিকে আমাদেরকে একটু বলতে পারেন কিনা বেসারুল কুদ্দুস কাজল? আমার কাছে যেটা মনে হচ্ছে আপনি খুব জেনারেলাইজ করে ফেলেছেন, আপনি একেবারে ঢালাও ভাবে বিএনপির কথা বলেছেন, বাংলাদেশ আর কেউ কিছু করছে না। আমি বিষয়টি কিন্তু এমন নয়, সবচেয়ে বেশি করতেছে বেরসে কাজল। দেখতে হবে বিএনপির শীর্ষ নেতৃত্ব সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করছে। বিএনপি কি এগুলোকে, বিএনপি শীর্ষ নেতৃত্ব কিভাবে অ্যাড্রেস করতেছে বেরসে কাজল খেয়াল করেন। শীর্ষ নেতৃত্ব তো আর স্থানে স্থানে চাঁদাবাজি করতে যাবে না, শীর্ষ নেতৃত্ব তো আর কারো গলায় পাড়া দিয়ে তার থেকে টাকা দিবে না। শীর্ষ নেতৃত্ব যেটা করবে সেটা হলো যে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করবে, সুপ্রিম কোর্টে নিয়ন্ত্রণ করবে, তার নামের সকল মামলা প্রত্যাহার করে নিবে। শীর্ষ নেতৃত্ব যেটা চাইবে, যেইভাবে সরকারকে একটা নির্বাচনের দিকে হোক বা এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে থেকে সবগুলি কি পজিশনে বসানো হোক সেটা নিয়ন্ত্রণ করা, বিএনপি সেটা করতেছে। আপনারা নিজের হাতে আইন তুলে নিতে খুব পছন্দ করেন, যতখানি আপনাদের ক্ষমতা তত বেশি আপনারা আইন তুলে নেন। আমি বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা আমি আপনাদের বলতে পারি, এবং কেউ যদি এটা আপনাদেরকে ধরায় দেয় তখন আপনারা আবার সেটাকে নিয়ে ট্রোল করেন, সেটাকে নিয়ে বাজে কথা বলেন। আমি দুইটা প্রসঙ্গ খালি আপনাকে ধরায় দেই। একটা হচ্ছে যে আপনারা থানা থেকে মুচলেখা দিয়ে লোক ছড়ায় নিয়ে আসছে আপনাদের বড় নেতা জনাব হান্নান মাসুদ। কয়েকদিন আগে মাত্র আপনাদের আরেকজন বড় নেতা জনাব আরিফ সোহেল, উনি লিখেছেন পটিয়া থানা মাটির সাথে মিশায় দেওয়া হবে। আমরা এনসিপির ক্ষেত্রে আমরা দেখি যে গণতন্ত্রের প্রতি আপনাদের ন্যূনতম গণতন্ত্রের প্রতি আপনাদের ন্যূনতম আস্থা নেই। গণতন্ত্রের প্রতি আপনাদের আস্থা নেই বলে আপনারা বিভিন্ন বাহানায় নির্বাচন পিছাইতে চান, কাল্পনিক এক ধরনের জনপ্রিয়তা পপুলারিটির কথা বলেন। হ্যাঁ, নির্বাচন পিছাইতে চান না বলে আপনাদের যে দাবি, সেই দাবিকে জাস্টিফাই করার জন্য আপনারা আবার অন্য নানা রকম কথাবার্তা বলেন। এবং এনসিপি নিয়ে আপনারা ধর্মের কথা বলেন, আপনার কথা বললেন। জনাব পাটোয়ারি আপনি বললেন এনসিপি নিয়ে ধর্মের নামে আপনি বলছেন ধর্মকে ব্যবহার করতে চায় না, এনসিপি সবাইকে ব্যবহার করতে চায়। আপনি যেটাকে লিড দেওয়া বলতেছেন সেটা সবাইকে ব্যবহার করতে চায়। আমি মোটা থেকে উদাহরণ দেই, আপনারা জামাতে ইসলামীর সাথে গাঁটছড়া বাঁধেন, আবার সুযোগ পেলে জামাতে ইসলামকে 71 নিয়ে খোঁচা দেন। আপনারা অমুককে আসলে ব্যবহার করেন, তুমুকের ক্ষেত্রে শুধুমাত্র বন্দুকের খোলাগুলি আপনারা ব্যবহার করেন। আপনারা বিপ্লবী সরকার গঠন করেন না এটা আপনারা বলতেছেন, এজিফ আপনারা ইচ্ছা করলে বিপ্লবী সরকার গঠন করতে পারতেন, অথচ আপনি অন্যভাবে এটার উদারতাটা দেখেন না। না, আপনারা পারতেন না। কারণ হচ্ছে আমি আপনাকে বলি, 1971 সালে মুক্তিযোদ্ধারা এসে সরকার গঠন করে নাই, 1990 সালে গণ অভ্যুত্থানকারীরা এসে সরকার গঠন করে নাই। যারা এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, 24শে জুলাই গণ অভ্যুত্থানে, তারা আপনারা সুপ্রিম স্যাক্রিফাইস করেছেন বলে আপনাদেরকে জায়গা ছেড়ে দিয়ে তারা সরে গেছে। আপনারা কিন্তু সেই দিন সেই চালকের আসলে ছিলেন না। আজকে 2 মাস পর থেকে যে বাহাদুরি আপনারা দেখাইতে শুরু করছেন। আমার সাবমিশন এটা, আপনি এটা নিয়ে আপনি বলতে পারেন আমি এনসিপি কে কেমন দেখি, এটা আমি বললাম। আপনি অনেকগুলো কথা বলেছেন, মার্কেটে এই কথাগুলো বিভিন্ন বড় বড় দলগুলো ছেড়েছে। আমরা তাদের কাছে এখনো আহ্বান রাখবো যে এই ধরনের মিস ইনফরমেশন ছাড়বেন না। আমরা যথেষ্ট মিস ইনফরমেশন, এমনি আমাদের চ্যানেল থেকে কষ্ট হচ্ছে, মিডিয়া থেকে যে মিস ইনফরমেশন গুলা আমরা ফেস করতেছি। আর বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি থেকে শুরু করে অন্যান্য যে দলগুলো রয়েছে, অনেক ক্ষেত্রে একটি সিট আসনের জন্য জাতীয়তাবাদী দলের শক্তির সাথে একটা ছোট ছোট দল একভূত হয়েছে, এই মিস ইনফরমেশন গুলো ছড়ানো হচ্ছে। আমরা এই মিস ইনফরমেশন গুলো তীব্র বিরোধিতা করি। কারণ আপনি যে বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরানে আমরা যাচ্ছি না, আমাদের কিন্তু রাজনৈতিক দল গঠন করার ইচ্ছা ছিল না, এটা আহ্বায়ক নাহিদ স্পষ্ট বলেছেন। আমরা যেহেতু এখন বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে, সেজন্য আমরা রাজনৈতিক দল গঠন করেছি। আপনি কয়েকটা ইনসিডেন্ট বলেছেন। বাংলাদেশের এখনো বর্তমানে যে পুলিশ ব্যবস্থা রয়েছে, আমরা তো বাংলাদেশে এখন পদযাত্রায় ঘুরতেছি, মানুষের সাথে কথা বলতেছি। বাংলাদেশে এখনো চাঁদাবাদ চলতেছে, সন্ত্রাস চলতেছে, দুর্নীতি চলতেছে। কোন জায়গায় প্রশাসন থেকে এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মানুষ ধরেই নিচ্ছে যে একটি দল নাকি সরকারে আছে, এবং ওই দলের এজেন্ডা বাস্তবায়নে বিভিন্নভাবে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। আমরা এই বিষয়গুলা মাঠ লেভেলে দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে এই গণ অভ্যুত্থানটা হয়েছে, গণ অভ্যুত্থান কোনো নিয়ম নীতি ফলো করে হয় না। সেই গণ অভ্যুত্থান শক্তি এখনো মাঠ থেকে হারিয়ে যায়, এখনো মাঠে এক্সিস্ট করে। আমরা সবাইকে বলেছিলাম যে আমরা শান্তশিষ্ট থাকি, বাংলাদেশের স্টেবিলিটি কি, জিও পলিটিক্যাল সিচুয়েশনে বাংলাদেশ এখন যে অবস্থা রয়েছে,
এই অবস্থায় আমাদেরকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুত উত্তরণ করতে হবে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমরা সবাইকে, এই পর্যন্ত এনসিপি একবার বলে নাই যে নির্বাচন পিছাতে হবে, যে নির্বাচনে অংশগ্রহণ করবে না, কিন্তু এই একটি দল থেকে এনসিপির বিরুদ্ধে প্রতিনিয়ত এই কথাগুলো বলে যাচ্ছে। আমরা আবার আসি আপনার কাছে, আবার আসি আপনার কাছে, আপনি বিস্তারিত বলেন। আমরা যেটি হলো অনেকগুলো প্রশ্ন করলেন, না হ্যাঁ, উত্তর দিতে হবে। সেগুলি এলিগেশন করলেন, সেগুলি আপনি উত্তর দিয়েন। অনেকগুলো এলিগেশন করি নাই, আইন নিজের হাতে তুলে নিছেন, সেটা একটু বললেন যে আইন নিজের হাতে কেন তুলে নিছেন, সরকার না পারলে আপনার নিজের হাতে আইন তুলে নেবেন, সেটা আবার জোর গলায় বলেন, কিন্তু আপনারা ওইটা নিয়ে আপনি একটু বললেন। আর এলিগেশন আমি এনসিপি না দেখেন আমি খালিদ ভাই, আমি একটা স্পষ্ট করি আপনাকে, যেন এই বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা করছে। আমরা এটা দায়িত্ববোধের জায়গা থেকে নিয়ে বলতে চাই, এই গণ অভ্যুত্থানের আগে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশে কিন্তু ডিরেক্টলি অর্গানাইজ ছিল। আমরা এই গণ অভ্যুত্থানের পরে কাজটা হাতে নিয়েছি, এই জায়গাটা মিসিং করলে হবে না। আমরা এখনো মাঠে আছি সংগঠনকে বোঝানোর জন্য, যখন এটা একটা শৃঙ্খলার মধ্য দিয়ে এসে যাবে তখন এই ধরনের আমি আপনাদের নেতাকে আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেতাদের দেখতে পাচ্ছি, আপনাদের নেতাদের দেখতে পাচ্ছি। আমাকে একটু শেষ করতে দিবেন, শেষ করেন। সেটা হলো বিভিন্ন জায়গায় থানা থেকে আসামি ছেড়ে নেওয়া। আপনি যদি ফর্দটা খোলেন, খাতা কলম খোলেন, কোন রাজনৈতিক দল কতগুলো কাহিনী ঘটিয়েছে, সর্বোচ্চ সংখ্যক আপনি কোথায় পাবেন? এটা এনসিপি কে আপনি পাবেন না। ওই দিন যে হান্নান মাসুদ যেখানে গিয়েছিল সেটা স্পষ্টত ব্যাখ্যা দিয়েছিল, কিন্তু বাংলাদেশের প্রশাসনের ক্ষেত্রে এখনো যে বিভিন্ন জায়গায় থানা ঘেরাও, বিভিন্ন জায়গায় যখন সেই ধানমন্ডির যে কাহিনী হলো, আমরা এটা অনেক কষ্টে স্টপ করিয়েছিলাম। বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী দলের অনেক লোক আপনি বিস্তারিত করে বললেন যে আইন হাতে তুলে নেওয়া সম্পর্কে খোঁজ নিবেন, আপনি পাড়ায় মহল্লায় খোঁজ নিবেন, খোঁজ নিয়ে কথা বলবেন। আমি খোঁজ নিয়ে ধরেন পাটোয়ারি, আমরা আপনি প্রতিতদর্শী সাংবাদিক, আপনার থেকে আমরা সত্য সংবাদ পাই। না সত্য সংবাদ আপনি পান। আমি আপনাকে দুইটা স্পেসিফিক ঘটনা বলছি। একটা হচ্ছে আপনি বলছেন যে পটিয়া থানা মাটির সঙ্গে মিশাই দিবেন, আরেকটা আপনি হচ্ছেন অভিযুক্ত ব্যক্তিদের মুচলেখা দিয়ে ছড়াই গেছেন। আপনি এটা কি জবাব দিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি? আমি খালি প্রশ্নটা করে রাখি, আপনি এটা জবাব দিলেন যে আপনি খোঁজ নেন, না আপনি জবাব দিয়েন, আপনি খোঁজ নেন বিএনপি তার চেয়ে অনেক বেশি করছে, তাই তো? বিএনপি না, শুধু এখানে বিএনপি না, মানে সব রাজনৈতিক দল এর চেয়ে অনেক বেশি করছে, তাই তো? সব রাজনৈতিক দল বেশি করে নাই, তারা এটাতে লিড দিচ্ছে। হান্নান মাসুদকে তারা নিয়োজিত করছে যে আপনি গিয়ে ছুটে নিয়ে আসেন। হান্নান মাসুদের সাথে আপনার কথা হয়েছে এই বিষয় নিয়ে? আমি হান্নান মাসুদকে পাবলিকলি তাকে বলতে শুনেছি, উনি কি বলেছেন পাবলিকলি, উনি বলেছেন, এটা ব্যাখ্যা দিয়েছেন, উনি কি বলেছেন পাবলিকলি, কি ব্যাখ্যাটা দিয়েছেন? উনি বলেছেন যে আমি তাদেরকে ছুটাতে নিয়ে আসতে গিয়েছে থানায়। এটা এমন কোনো ব্যাপার না, আপনার এখানে সেখানে তাকে প্রশাসন থেকে ফোন দিয়েছিল যে এখানে 2-3 জন ব্যক্তি তাদেরকে গ্রেফতার করা হয়েছে, হ্যাঁ আমরা এটা কোথায় দিব? খুবই ইম্পর্টেন্ট কথা আপনি বলছেন জনাব নাসির পাটোয়ারি, আপনি এটা মনে রাখেন। প্রশাসন থেকে আপনাদের কেন ফোন দেয় এটাও আমি একটু জানতে পারবো, এটাও আমি একটু জানতে চাইবো। আমি আসতেছি আপনাকে, প্রশাসন থেকে আমাদের ফোন দেয়, আমি জানতে চাইবো প্রশাসন থেকে ছাত্রলীগকে ফোন দিত, ভাই প্রশাসন থেকে ছাত্রলীগকে ফোন দিত, আপনাদেরকে কেন বাংলাদেশের এই কালচারটা এভাবে আছে? হ্যাঁ বাংলাদেশের কালচার, ওকে ঠিক আছে, কালচারটা স্বীকার করে নেন, ঠিক আছে কালচারটা স্বীকার করে নেন, ঠিক আছে, কালচারটা আছে। আমরা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক অসংখ্যবার এরকম কথা বলছে, প্রশাসন থেকে তাদেরকে ফোন দেয়। তো আমি এটা আপনার থেকেও আবার একটু শুনবো। যাই হোক, আপনি আবার আরেকটা জিনিস বললেন, আপনি একটু আগে বিএনপির রেটরিকে কথা বললেন, এখন আবার ছাত্রলীগের পয়েন্টের সাথে নাকি মিলে, দুইটা জিনিসের সাথে আবার আপনি মিলিয়ে দিলেন। আপনি এটা জবাব দিয়েন, আমরা কোথায় যাব? আপনি এটা জবাব দিয়েন, আপনি এটা জবাব দিতে চাই, তাহলে সুযোগ দেন। জনাব রুহুল কুদ্দুস কাজল, আমরা যেটি দেখতে পাচ্ছি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের এই অংশের সাথে আমি শতভাগ একমত যে বাংলাদেশে যতগুলি জায়গায় মামলা বাণিজ্য হচ্ছে তার সিংহভাগ করতেছে হচ্ছে বিএনপি। বিভিন্ন জায়গায় যেরকম হুমকি ধামকি, এমনকি আমরা কিন্তু খবর পাইতেছি যে ইউনিয়ন পরিষদ বা ইউএনের অফিস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির স্থানীয় নেতা কর্মীরাই দখল করে রেখেছেন। কোনো একটি জায়গায় যদি কাউকে কোনো সরকারি কাজের মধ্যে
সম্পৃক্ত না করা হয়, কাউ বলতে বিএনপির কাউকে যদি সম্পৃক্ত না করা হয়, সেই কাজ করাই মুশকিল হয়ে গেছে এখন। সরকারি কর্মচারীরা মাঠ পর্যায়ে যারা আছেন, আপনি জানেন তাদের সাথে আমার এক ধরনের সম্পৃক্ততা রয়েছে। সেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হোক, তিনি উপজেলা কৃষি কর্মকর্তা হোক, সমাজসেবা কর্মকর্তা হোক, প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপির লোকদের প্রত্যক্ষ অংশগ্রহণ বা ইনভলভমেন্ট না থাকলে কোনো কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। আপনারা সেগুলির খোঁজখবর রাখছেন কিনা? বিএনপি যদি ক্ষমতায় আসার আগেই এগুলি করতে থাকে, ক্ষমতায় যাওয়ার পরে তার কি কি করবে সেটিকে আমাদেরকে একটু বলতে পারেন কিনা বেসরুল কাজল? দেখুন, আপনি যে কথাটি বললেন সে কথাটি একেবারে অমূলক, সে কথা তো বলার কোনো সুযোগ নেই। কারণ আপনি খেয়াল করে দেখবেন যে 5ই আগস্টের পরে বিএনপির যে সমস্ত নেতা কর্মী দলীয় শৃঙ্খলা বলেন, দেশের আইনের প্রতি তোয়াক্কা করে নাই এমন ব্যক্তিদের বিরুদ্ধে তো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। এবং আমি মনে করি যে বিএনপি শীর্ষ নেতা থেকে শুরু করে নিম্ন স্তর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছেন, কেউ যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকে তাহলে রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। তো বিএনপি ধরেন প্রায় 3000-এর বেশি সংখ্যক মানুষের বিরুদ্ধে তাকে শোকজ করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এত বড় একটা বিশাল রাজনৈতিক দলের বাংলাদেশের মানুষ যদি 18 কোটি 20 কোটি মানুষ হয়, তাহলে একটা বড় রাজনৈতিক দলের যে পরিমাণ মানুষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বাংলাদেশে হয়তো অনেক রাজনৈতিক দলের সম্মিলিত শক্তি হতে তা হবে না। তো বিএনপি তো প্রকৃতপক্ষে এই ধরনের বিষয়গুলোকে অ্যাড্রেস করেছে। সুতরাং আপনি যে কথাটি অভিযোগ করলেন সেই অভিযোগটি যে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে আপনি খুব জেনারেলাইজ করে ফেলেছেন। আপনি একেবারে ঢালাও ভাবে বিএনপির কথা বলেছেন, বাংলাদেশ আর কেউ কিছু করছে না। আমি বিষয়টি কিন্তু এমন নয়, সবচেয়ে বেশি করতেছে বেরসে কাজল। আমি আপনাকে এটাই বললাম। তো বাংলাদেশের রাজনীতিতে জনগণের সংখ্যানুপাতিক ভারের চিকিৎসা এখন যদি মনে করি, বিশেষ করে আওয়ামী লীগ উত্তর বাংলাদেশ, আমি আবারও বলছি যে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে যদি রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করি, তাহলে যে কোনো বিবেচনায় তো বিএনপি তার সিংহভাগকে নিয়ন্ত্রণ করে, মানে প্রতিনিধিত্ব করে এবং প্রতিনিধিত্ব করার কারণে আমি বলছি, আমি খুব লজিক্যালি আপনাকে অ্যারিথমেটিক্যালি বলছি। সুতরাং স্বাভাবিকভাবে এই দেশের মানুষ, পলিটিক্যাল মানুষ, ইনফ্লুয়েন্সিয়াল মানুষ যদি কোনো কারণে কোনো কাজের মধ্যে যদি ইনভলভ হয়, বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি সে সিংহভাগের দায়ভার বিএনপিকে নিতেই হবে। তবে দেখতে হবে, আমি আপনাকে আবারও বলছি, দেখতে হবে বিএনপির শীর্ষ নেতৃত্ব সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করছে। বিএনপিকে এগুলোকে বিএনপি শীর্ষ নেতৃত্ব কিভাবে অ্যাড্রেস করতেছে বেরসে কাজল খেয়াল করেন। শীর্ষ নেতৃত্ব তো আর স্থানে স্থানে চাঁদাবাজি করতে যাবে না। শীর্ষ নেতৃত্ব তো আর কারো গলায় পাড়া দিয়ে তার থেকে টাকা দিবে না। শীর্ষ নেতৃত্ব যেটা করবে সেটা হলো যে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করবে, সুপ্রিম কোর্টে নিয়ন্ত্রণ করবে, তার নামের সকল মামলা প্রত্যাহার করে নেবে। শীর্ষ নেতৃত্ব যেটা চাইবে, যেইভাবে সরকারকে একটা নির্বাচনের দিকে হোক বা এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে থেকে সবগুলি কি পজিশনে বসানো হোক সেটা নিয়ন্ত্রণ করা, বিএনপি সেটা করতেছে। সচিবরা যেহেতু আমি তাদের সাথে একটু সম্পৃক্ত, আমি জানি তারা পরিচয় দেয়, ভাই আমি বিএনপি রাজনীতি করছি, আমি ছাত্র দলের রাজনীতি করছি, আমি শিওর, আমি এই কথা বারবার বিএনপি নেতৃবৃন্দ পারি। বেরসে কাজল আপনার কাছেও নিশ্চিত তদবির আসে উমুক যে ভাই আমি ছাত্র দল করছি, আমাকে একটু এই পোস্টিংটা ভালো করে দিয়ে দিতে পারেন। প্রশাসনের প্রত্যেকটা জায়গায় বিএনপির লোক, পুলিশের প্রত্যেকটা জায়গায় বিএনপির লোক। সরকার কিন্তু এখন প্রশাসন এবং পুলিশের কাছে অসহায়, কারণ প্রত্যেকটা কি পজিশনে এখন বিএনপির লোক। আমি আপনাকে ক্ষমতায় আসার আগে আপনি যেহেতু আমাকে বললেন আমার কাছে তদবিরের জন্য, আমি ভেরি ফেয়ার মানুষ, আমার কাছে যেহেতু কোনো রাষ্ট্রীয় কোনো দায় দায়িত্ব আমার মধ্যে নেই, যেটা আমার ডোমেনের মধ্যে নাই, আমি সেটার ব্যাপারে কোন রকম কথা বলি না। এভরিওয়ান নোজ মি। আপনি আসলে বলেন তো যে বর্তমানে প্রশাসন এবং বিচার কাঠামো, বিচারালয়, এইটা আসলে বিএনপি নিয়ন্ত্রণ করতেছে না? বিএনপি আপনি দেখেন, আমি বলি আপনাকে দেখেন, আমি শুধু বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের মামলা বলছি না, তারেক রহমান সাহেবের মামলা বলছি না, বিএনপি যে কোনো লোকের মামলা বিএনপি করলেও সেটা বিনা কিচ্ছুতে সে মামলা উঠে যায়। আমি এখন পর্যন্ত বিএনপির 5 আগস্টের পরে একটা মামলা হাতে দেখি নাই, বিএনপি মামলা হারালো। আপনি কি বলছেন যে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা রাজনৈতিক মামলা ছিল সেগুলো প্রত্যাহার কিংবা সেগুলো না, শুধু মিথ্যা রাজনৈতিক প্রত্যাহার তো ছাড়া তো মামলা তো আছে। আমরা তো মামলা একটা স্বাভাবিক লাইফ দেখি। ভাই আপনি একজন জুরি, আমি লাইভ দেখতেছি, একটা মানুষ আসছে না কোর্টে, তার মামলা খারিজ হয়ে যাচ্ছে, তাকে খালাস দিয়ে দেওয়া হচ্ছে বেকসুর। না, এটা আমি আপনাকে এতটুকু বলতে পারি, সেটা হচ্ছে একটা বিচারিক প্রক্রিয়া। আমি আপনাকে এতটুকু বলতে পারি যে 5ই আগস্টের পরে আমাদের বর্তমানে সুপ্রিম কোর্টের যে সেটআপ, আপিল বিভাগের সেটআপ, আমি মনে করি সেটা এক্সিলেন্ট। আমি মনে করি তাদের বিচারিক কার্যক্রম, তাদের বিচারিক ক্ষমতা, তাদের সততা, তাদের ইন্টিগ্রিটি, আমার মনে হয় না যে কেউ কোনো প্রশ্ন করতে পারে। এবং আপনি যেটা বলছেন যে সেরকম যে অভিযোগ খুব ঢালাও হয়ে গেল, কারণ আমি আদালতের ক্ষেত্রে আমি একজন আইনজীবী, আমি নিজের জোর গলায় বলতে পারি, জাতির সামনে সাক্ষ্য রেখে বলতে পারি, 5ই আগস্ট পূর্ববর্তী আইনজীবী, পেশাজীবী হিসেবে আমার যে অবস্থান ছিল 5ই আগস্টের পরে আমার কোনো পরিবর্তন হয়নি। আমি আদালতের কাছে যেভাবে আমি নিজেকে উপস্থাপন করতাম, আমার ক্লায়েন্টের কাছে আমি যত সততার সঙ্গে পেশাদারিত্বের সঙ্গে উপস্থাপন করতাম, আমি কিন্তু একইভাবে কিন্তু উপস্থাপন করি। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে আসি। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি ধৈর্য ধরে আছেন আমাদের সঙ্গে। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাকে প্রশ্নটা আমি এক লাইনে রিপিট করি, আপনারা আইন নিজের হাতে তুলে নেন কিনা এবং সেটাতে আসলে কেন্দ্রীয়ভাবে উৎসাহিত করা হয় কিনা। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি।
আমরা আইন তুলে আমরা নিব না এবং আমরা নিতে চাই না। আমরা কেন্দ্রীয়ভাবে এই ধরনের যে সকল কর্মকাণ্ড হয় সেটাকে নিরুৎসাহিত করি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে যদি এই ধরনের কোনো কার্যাবলী কেউ হাতে নেয়, কোনো বোল্ড স্টেপও নিয়ে থাকে, as long as I am alive, I will protest on this matter। 2013 সালে জেলে গিয়েছিলাম, 153 জন ছাত্র দলের নেতাকর্মী আমার সাথে একই সাথে জেলে ছিল। প্রথম দিন তাদের জন্য প্রত্যেকের জন্য 5,000 টাকা করে বরাদ্দ দিয়েছে। প্রত্যেকে সবাই ব্যানসোনা সিগারেট নিয়ে আসছে। তখন আনার পরের দিন দেখলাম আবার হা মরুভূমি, বলতেছে নেত্রী টাকা পাঠাচ্ছে না। সেখানে আমি এলডিপি কেও দেখেছি, জামাতকেও দেখেছি। আমি তখন ছোট্ট বয়স এইচএসসি শেষ করেছি। আমি তখন এই দিন দুনিয়ার অত পেছালের মধ্যে পড়ি নাই, সবাইকে আমি অবজার্ভ করতে পারছি। ফলত এদের উপরে ইন্টারেস্ট উঠে গেছে। বাংলাদেশের যে রাজনৈতিক দল, আপনার যে প্রতি একটা কাহিনী, সেখানে দেখেছেন সবাই বিক্ষুব্ধ হয়েছে। আরিফ সোহেল আমাদের সাথেও ছিল, আমরা কিন্তু কেন্দ্রীয়ভাবে কোনো স্টেটমেন্ট এইভাবে দেয়নি। আমাদের দলে যেটা হয়েছে, বিভিন্ন ধারা, বিভিন্ন ব্যক্তি, যেটা আমি নাগরিক কমিটির আহ্বায়ক আমি বলেছিলাম যে এখানে পলিটিক্যাল পার্সন আছে, সিভিল সোসাইটির পার্সন আছে, রেভলিউশনারি পার্সন আছে। আমরা এই সবগুলো শক্তিকে পলিটিক্যালি কনভার্ট করছি। পলিটিক্যালি কনভার্টের সময় অনেক ব্যক্তি আছে যারা বিভিন্ন স্টেটমেন্ট ক্রিয়েট করেন। এই পর্যন্ত আপনি এনসিপির যতগুলো পাবলিক স্টেটমেন্ট রয়েছে আমাদের পেজে গিয়েছে, সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত কোন একটা স্টেটমেন্টে আপনি মব ভায়োলেন্স কে উস্কে দেওয়া কোনো কিছুর জায়গায় পাবেন না। কিন্তু আমাদের মুশকিলটা বলি, আপনারা যারা শীর্ষ নেতৃবৃন্দ আইন নিজের হাতে আপনারা তুলে নিবেন কিনা, আমরা এরকম একটা বন্দোবস্ত আপনাদের কাছ থেকে দেখতে পাই। এনসিপির এটার অবস্থাটা কি? আইন হাতে এনসিপি বাংলাদেশে কোনো আইন হাতে তুলে নিবে না, as far as long যেহেতু স্টেট এখানে স্টেবল সিচুয়েশনে রয়েছে। আপনারা জানেন যে জাতীয় পার্টির সামনে, অফিসের সামনে যখন আর্মি কনভেগুলো ছিল, সেখানেও আমরা বলছিলাম যে ডিসিপ্লিনারি ওয়াইতে সবাই থাকবে। এখন কোনো নাই, কারণ রাষ্ট্রের স্টেবিলিটি একটা গভর্নমেন্ট রয়েছে, এই গভর্নমেন্টের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদেরকে দায়িত্ব পালন করতে দিতে হবে। এবং আমি আপনাকে শুরুতেই বলেছিলাম, we are trying to convert the revolutionary people in a political section, so it's a very tough work। আপনারা জানেন এই গণঅভ্যুত্থানটা হয়েছিল, এর একটা অগ্নিস্ফুলিঙ্গ লাভা ছিল, but we tackle this situation। We have to tackle 186 movement in the state। এটা কোনো দল এসে করে নাই, আমাদের এই লাভাটা আমাদের সংকুচিত করতে হয়েছে। এখনো বিভিন্ন জায়গায় আমরা বলি স্পষ্টত বক্তব্য, আমরা এনসিপির পক্ষ থেকে কোন মব ভায়োলেন্স কে বাংলাদেশে অপরাধ যে রাজনৈতিক দলগুলো করে থাকে তাদেরকে আমরা নিরুৎসাহিত করছি। এনসিপির এবং কোন কর্মকর্তা ব্যক্তিবৃন্দ এনসিপির প্যাড ব্যবহার করে, এনসিপির পরিচয় ব্যবহার করে দিয়ে যদি এই কাজটা করে থাকে, আপনারা আইন শৃঙ্খলা তাদের দায়িত্ব নেবেন। আপনার বক্তব্য খুবই পরিষ্কার। যাই হোক, আপনি এটা বলেছেন যে মব আপনারা উৎসাহিত করেন না। আমরা খুব ছোট কথায়, যেহেতু আমরা অনুষ্ঠানের দিকে একটু অনেকগুলি সময় হয়েছে, আজকে যদিও আমরা একটু আপনাদের যদি সময় থাকে একটু বাড়তি সময় একটু নিতে চাইবো। এনসিপির জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, এইটা আপনি 1-1.5 মিনিটে আমাদেরকে একটু বলবেন কি যে এনসিপির আসলে কোন পরিচয়টা আমরা, মানে এনসিপি কি জাতীয় মানে সব জনগণের সামনে তার মূল পরিচয়টা আমাদের সামনে দাঁড় করাতে পেরেছে? যে যেমন ধরেন জামায়াতে ইসলামীর সাথে আপনাদের সম্পর্ক, ইসলামী আন্দোলনের মঞ্চ বা হেফাজতের মঞ্চ, নারী সংস্কার বিরোধী কর্মসূচির মঞ্চ, সেসব জায়গায় আপনাদের দলের নেতাকর্মীদের আমরা ইন্ডিভিজুয়ালি দেখতে পাই, এনসিপির একটা স্পষ্ট অবস্থান দেখতে পাই না। এই রাজনীতিটা বা চিন্তাটা, দর্শনটা কি? আমি মোটা দাগে কয়টা প্রশ্ন করি। আপনি বলছেন ধর্ম নিয়ে ব্যবসা করবে না, সেটা একটা পরিষ্কার হয়েছে। আপনাদের নারী নিয়ে আপনাদেরটা কিরকম একটা অবস্থান হবে, সংখ্যালঘু নিয়ে আপনাদের একটা কিরকম অবস্থান হবে, ভারত প্রশ্নে আপনাদের কিরকম অবস্থান হবে, সেই 3টা জিনিস যদি আপনারা একটু আমাদেরকে বলেন। নারী, সংখ্যালঘু। ভারত প্রশ্নে আমাদের সরাসরি অবস্থান, ভারতীয় যারা জনগণ রয়েছে আমরা তাদেরকে ভালোবাসি। আমরা মনে করি না এখনো ভারতীয় যে জনগণ রয়েছে তারা আমাদের থেকে বিচ্ছিন্ন। এই মানুষগুলো আমরা একই নদীর মাছ খাই, গঙ্গা জলে কেউ সিঁদুর পরে, গঙ্গা জলে কেউ স্নান করে পরিষ্কার হয়, সেই গঙ্গা জলেই কেউ কিন্তু অজু করে নামাজ পড়ে। ফলত এই গঙ্গার পানে যেমন একীভূত সবাইকে করেছে, আমরাও সেই গঙ্গারই লোক এবং এই পদ্মা নামক, গঙ্গা নামক আমরা একীভূত থাকবো। কিন্তু ভারতীয় যে এস্টাবলিশমেন্টের অংশ রয়েছে বাংলাদেশকে নিচু জাত হিসাবে দেখে আমরা সেই জায়গাতে অপোজ আছে, আমাদের বিরোধিতা আছে। আমরা একটা মিউচুয়াল রেসপেক্ট চাই। আমাদের পারমাণবিক বোমা থাকতে হবে এটা আমরা বিশ্বাস করি না। আমরা সাউথ এশিয়াতে পারমাণবিক বোমা চাই না, আমরা সাউথ এশিয়াতে শান্তি চাই। শান্তির জায়গায় পারমাণবিক বোমা না থাকা, ছোট রাষ্ট্র এটা হওয়ার কারণে কেউ যদি আমাদের হ্যাঁ করে দেখে, ছোট করে দেখে, বিভিন্ন ধরনের অমূলক কথাবার্তা বলে, এটা আমরা মেনে নেব। এই জন্য 18 কোটি জনগণ যতদিন জীবিত আছে, এটা যে কোনো রাষ্ট্রই হোক, মিউচুয়াল রেসপেক্ট চাই আমরা, মানবিক মর্যাদার জায়গা। নারী প্রশ্নে 2 নম্বর হলো নারী ইস্যু। নারী শুধু আমরা প্রো উইমেন। আমরা মনে করি বাংলাদেশের বড় একটি অংশ রয়েছে নারীরা। আমার যখন বেবি হয়েছে, আমিও বিবাহ করেছি, আমার যখন সে প্রেগন্যান্ট ছিল সে কিন্তু পুষ্টিগত খাবার পায় না। কেন পায় না?
কারণ অন্যান্য দেশে আমি যতটুকু পড়াশোনা করেছি, খোঁজ নিয়েছি, পঞ্চায়েত ব্যবস্থায় নারীদের প্রেগনেন্সির সময়ে যেই ধরনের স্বাস্থ্য এডুকেশন দিয়ে থাকে, এটা বাংলাদেশে নাই। তো ফলত বাংলাদেশের নারীদেরকে শিক্ষা ব্যবস্থার পরে তাদেরকে কর্মদক্ষমে পরিণত করে স্কিলসে বাংলাদেশে দিয়ে থাকে ইউনিভার্সিটিতে, তাদেরকে ওই জায়গায় চাকরিতে নিয়ে যাওয়া, তাদেরকে তাদের যে মাতৃত্বকালীন থেকে শুরু করে একজন নারী হিসাবে পরিস্ফুটিত হয়ে ওঠা, যেটা বিদেশের বিভিন্ন রাষ্ট্রগুলোতে আছে, সে জায়গাটা বাংলাদেশের নাই। এবং আপনি দেখেন এই যে দশকে যে আমরা পুরো ব্যাখ্যা শুনতে পারবো না, আপনি শুধু অবস্থানটা জানান, আমরা ব্যাখ্যাগুলি নিয়ে পরে একটু 1 মিনিটে যদি শেষ করেন দয়া করে প্লিজ। এই দশকে যে গার্মেন্টস ব্যবসাটা শুরু হয়েছিল, শুধু ব্যবসায়ীদেরকে প্যাম্পারিং করা হয়েছে, কিন্তু ওই যে নারী যে সুতার কলটা চালাইতো এখনো চালাচ্ছে, সেই নারী যেই টাকা দিয়ে শুরু করেছে এখনো সেই টাকা দিয়েই অল্প কিছু টাকা হলো বেড়েছে, ন্যূনতম মজুরিটাও পাচ্ছে। তো নারীদের কেন গার্মেন্টস ব্যবসায়ী হচ্ছে না? আপনারা এগুলো রাজনৈতিক দলকে জিজ্ঞেস করেন, তারা গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত, তাদেরকে জিজ্ঞেস করেন। বড় একটা মার্কেট তো এখানে পড়ে রয়েছে। এই জন্য আমরা বলি নারীদেরকে আমরা একটা মর্যাদা পরবর্তী ব্যবস্থা নিতে চাই, যেখানে নারীদের তার স্বাধীন সত্তা নিয়ে বসবাস করবে। নারী যে প্রশ্নটা রাজনৈতিক দলকে ডিল করতে হয়, এটা যাতে রাজনৈতিক দলকে ডিল করতে না হয়, নারী তার নারীর কোশ্চেনটা নারী ডিল করবে। এটা হলো আমাদের নারীদের প্রশ্ন। এবং আমাদের আপনি এটা একদম এই লাইনটা আপনার, মানে আমি আপনার সাথে, মানে আমি খুব আশাবাদী হলাম আপনার এই লাইনটা শুনে, যে আপনি একটা ন্যায় এবং একটা অগ্রসর অবস্থান চান। আপনি যদি সংখ্যালঘুদের নিয়ে বলেন আপনাদের দলীয় অবস্থানটা কি? সংখ্যালঘুদের প্রশ্ন বাংলাদেশে যে গভর্নমেন্টে থাকুক না কেন, আমাদের প্রাইম কনসার্ন হলো তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা। আমরা কোনো ধর্মভিত্তিক রাষ্ট্র না। আমরা 71 সালে এই বিষয়টা খারিজ করে দিয়েছি। 1940 সালে আমরা একটা রাষ্ট্র চেয়েছিলাম, না আমরা ওই সময় রাষ্ট্রটা কোনো ধর্মের ভিত্তিতে অনেকে এক্সপাইরেশন করেছিল, সবকিছু খারিজ কিন্তু 71 হয়েছে। এবং 24-এ এসে আমরা 47-71-কে মিলিয়েছি। আমরা বাংলাদেশের মানুষ যতজন জীবিত থাকবো, যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান একজন মানুষ হিসাবে আমার প্রথম দায়িত্ব হলো আমাদের যারা মাইনরিটি রয়েছে তাদেরকে আমাদের রক্ষা করা। এবং এটা কোনো তাদেরকে ধর্মীয় পরিচয় না, এটা সিটিজেন আকারে আমরা দেখি। এই জন্য আমাদের দলটার নামও দিয়েছিলাম আমরা নাগরিক আইডিয়া। এই জন্য আমরা সিভিক ন্যাশনালিজমে বিশ্বাসী। এবং এই জায়গাটা আমি খুবই স্পষ্ট করছি। আমরা নাসিরউদ্দিন পাটোয়ারী আপনাকে অনেক ধন্যবাদ দিতে চাই। আপনি আসলে ধর্ম, সংখ্যালঘু, নারী এবং এই বিষয়গুলিতে আপনার অবস্থান আপনি জানিয়েছেন। আমরা আশা করব যে ইশতেহার আকারে ওই অবস্থানগুলি আমরা নিশ্চয়ই এনসিপির ক্ষেত্র থেকেও আমরা 3 তারিখে শহীদ মিনারে এই ইশতেহার পাবলিশ করব। আমরা চাচ্ছি, কারণ জি 10 তারিখে আমরা ঢাকাতে যখন বসেছিলাম, আমরা কিন্তু গ্রামে মেশার সুযোগ হয় নাই। আমি যদিও গ্রাম থেকে এসেছি, এখন কিন্তু গ্রামের কানেক্টিভিটিটা করতেছি যাতে এই কথাগুলো আমরা ট্রান্সলেট করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমাদের উপর বিশ্বাস। আমার মনে হয় আপনার উপর বাংলাদেশ ভালো থাকবে। আমি একটু ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাদরের কাছে একটু যেতে চাই। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাদর, কয়েকদিন আগে মাত্র জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী খুবই আলোচনার মধ্যে এসেছিলেন যে বিএনপি কত আসন পাবে এবং এনসিপি কত আসন পাবে, সেটা নিয়ে কথায় সারা বাংলাদেশের সবাই সেই কথার মধ্যে আলোচনায় এসেছিল। আমি আপনার কাছে একটু, কারণ আপনি শুধু তরুণ বয়স থেকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছেন বলে না, আমি আর আপনি প্রায় সমসাময়িক সময়ের এবং দীর্ঘকালের বন্ধু একরকম, সেজন্য আমি আপনাকে খুব ভালো করে জানি যে আপনি যখন আইনজীবী হিসেবে আইনজীবী সমিতিতে আপনি লড়াই করেছেন, সমিতির সম্পাদক পদ, মানে যেটা আসলে আইনজীবীদের নেতৃত্ব যার মাধ্যমে আসলে নির্ধারিত হয়, সম্পাদকটা দিয়েই সেটা আসলে বোঝা যায়, সেটাতে আপনি নির্বাচন করেছেন, নির্বাচিত হয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেই হিসাবে বাংলাদেশের রাজনৈতিক সিনারিওটা আসলে আপনি কিরকম দেখেন? মানে আপনি কি এরকম দেখেন যে বিএনপি 300 আসনে নির্বাচন করলো, 300 আসনের মধ্যে 295টা পাইলো, আর ধরেন 100 সংরক্ষিত আসনের মধ্যে সেই প্রপোর্শনলি পাইলো? আপনি কি এরকম একটা দেখেন, নাকি কি দেখেন? নাকি নাসিরউদ্দিন পাটোয়ারীর যে সেই বলা যে বিএনপি আসলে অল্প কয়টা আসনে বেশি পাবে না, 300 আসনে জিতবে হচ্ছে এনসিপি, সেটা আপনার মধ্যে একটু ভয় ধরিয়ে দিয়েছে? এইটা কিরকম আসলে জনাব রুহুল কুদ্দুস কাদর যদি বলেন? খালেদ, নাসিরউদ্দিন পাটোয়ারী তো তরুণ রাজনীতিবিদ, নতুন রাজনৈতিক দলের নেতা। তার যে বক্তব্যের কথা আপনি বললেন, সে বক্তব্যটা আমি লক্ষ্য করেছি এবং দেখেছি। তিনি বলেছে বিএনপি 50টা থেকে 100টা সিট পাবে না। আমি যদি ভুল না বলি, উনি আরেকটি বক্তব্য হচ্ছে পার্লামেন্টে যাবেন এবং 400 সিটের মধ্যে 300 সিট পাবে এনসিপি। এটা হয়তো তার একটা রাজনৈতিক ভাবে আগামী দিনের কিছু মানুষকে আকৃষ্ট করার জন্য এমন একটি
কথা তিনি বলে থাকতে পারেন বলে আমার বিশ্বাস। তবে আমি নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একজন তরুণ প্রতিশ্রুতিশীল রাজনীতিকের কাছে প্রত্যাশা করব একজন সিনিয়র নাগরিক হিসেবে, আমাদের দেশে এরকম কিছু বালখিল্য কথা বলে কিছু কিছু মানুষের নামের সঙ্গে কিন্তু ট্যাগিং হয়ে গেছে। যেমন কোন ব্যক্তির নাম হাসান থেকে হয়ে গেছে হাসাও, কোন ব্যক্তির কথাবার্তা প্রত্যেকটা মানুষের জন্য আনন্দদায়ক কিংবা কখনো কোনো ট্রল করার সুযোগ হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি ইতিপূর্বে আপনার শোতে ছিলাম, যতটুকু আমার কাছে মনে হয়েছে যে তার মধ্যে দেশপ্রেম আছে, দেশ নিয়ে চিন্তা আছে। আমি তাকে অনুরোধ করব যে তাই যদি উনি মনে করতে পারেন তাহলে এনসিপির পক্ষ থেকে সবচেয়ে আগে আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে নির্বাচন প্রত্যাশা করা উচিত। কারণ কোন দল কতটি আসন পাবে সেটি একমাত্র নির্ধারিত হবে ভোটার তার ভোটের প্রয়োগের মাধ্যমে, নেতা নির্বাচনের মাধ্যমে। আমার মনে হয় এনসিপির এই কনফিডেন্সটা যদি এনসিপির রাজনৈতিক দলের যদি অবস্থান হয়ে থাকে, নাসিরউদ্দিন পাটোয়ারির যদি ব্যক্তিগত বক্তব্য না হয়, তাহলে আমার মনে হয় অনতিবিলম্বে তাদের দাবি করা উচিত যে আগামী 1-2 সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল দিয়ে তাদের যে হিসাব সেই হিসাবটা মিলিয়ে নেওয়া। আমি এই কথাটা না করে পারলাম না। আমি কিন্তু ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবের এই কথাটা শুনছি, কিন্তু আমাদের কিছু লোক আমার সঙ্গে কথা বলে যারা বিভিন্ন জায়গায় আছে, তারাও কিন্তু বলতেছে যে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বিএনপির কথা এখন কেউ বলে না। মানে এনসিপির কথাই যে বলে এরকম বলে নাই, কিন্তু বিএনপি নাকি ইররিলেভেন্ট এই গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়। ইলেকশন আসলে আপনারা একটা টাকা দিবেন, একটা বড় মানুষকে নমিনেশন দেওয়া হবে, সে হয়তো অন্য কিছু করবে, কিন্তু বিএনপি কিন্তু এখন তৃণমূল পর্যায়ে ইররিলেভেন্ট। না, এটা আরেকটা কারণ হতে পারে, এখন মিডিয়ার অবাধ তথ্য প্রবাহের কারণে মানুষ সবাই যার যার মতো একটা নিজের একটা হিসাব কষে নিয়েছে। মিডিয়াতে এটা প্রকাশ না, মানে আমাকে বিভিন্ন লোক বলছে, আমি বিশ্বাস করি নাই। আমার কাছে মনে হয় ভোটের আলোচনা, আমি একটা কথা বলি, ভোটের আলোচনাটা কখন শুরু হয়? আমি নিজেও ভোটের রাজনীতি করেছি। ভোটের আলোচনাটা তখনই শুরু হয় যখন একটা নির্বাচনে শিডিউল ঘোষণা করে, যখন একটা নির্বাচনে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে, প্রার্থীর গুণাগুণ, দলের অবস্থা, নানা বিষয় নিয়ে নির্বাচন করে। এখন থেকে যদি হিসেব করে ধরি তাহলে ইট ইজ ইন দ্য বিগিনিং অফ মান্থ অফ জুলাই 2025। ভোটের আলোচনা না, কিন্তু আছে না আওয়ামী লীগ চলে গেছে, এতদিনকার একটা সরকার, এই সারাদিন এই শেখ হাসিনার ভাষণ টাষণ এগুলো শোনা যায় না, ওবায়দুল কাদের এগুলো শোনা যায় না, তাহলে এখন কি শোনা যায়, কি আশা করা যায়? সাধারণ মানুষ এই প্রশ্নের জবাবে কিন্তু বলতেছে না যে বাহ খুব ভালো, এখন আমরা বিএনপির কথা শুনি, এইটা বলতেছে না। কিন্তু আসলে আমি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি আপনার কাছে যেটার জন্য আসতে চাই সেটা হচ্ছে যে আপনি খুব সংক্ষেপে একটু বলবেন, কারণ আমরা কাজল ভাইয়ের কাছে জাস্ট একটা ওইটা নিয়েই যাবো, যেহেতু এখন এন্টি আওয়ামী লীগ প্ল্যাটফর্মটা নাই, এন্টি আওয়ামী লীগের চেতনা, আসলে চেতনাও শব্দটা বলতে চাই না, এন্টি আওয়ামী লীগের যে দর্শন বা চিন্তা বা নীতি সেটা সবাই ধারণ করতেছে, সেজন্য বিএনপি ভয় পেতেছে তার ভোটগুলি ভাগ হয়ে যেতে পারে। এটা নিয়ে আসলে বিএনপি কি মনে করে? জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যখন দল গঠন করেন বা দল গঠন করার আগেই আর্থিক স্বচ্ছতার বিষয়ে আপনারা আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওয়েবসাইটে সেটি উঠবে, কে আপনাদেরকে চাঁদা দিচ্ছে কে দিচ্ছে না সেটির আসলে কতদূর আপনারা এনসিপি থেকে, যারা এনসিপির কেন্দ্রীয় নেতা আছে তারা বেতন নেন কিনা? যদি বেতন না নেন তাহলে আপনাদের চলে কিভাবে, আপনারা কিভাবে আপনাদের পেশাগত মানে জীবন কিভাবে নির্বাহ করেন? জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আর্থিক স্বচ্ছতা। অনেকগুলো ভালো কোশ্চেন আপনি করেছেন, যেগুলো নিয়ে পিপলের মধ্যে একটা কনফিউশন রয়েছে। তো আমি প্রথমে যেটা, যে বাংলাদেশে অ্যান্টি আওয়ামী লীগ না, এটা আমার কাছে প্রশ্ন না, এটা কাজল ভাইয়ের কাছে প্রশ্ন না, এটা আমাকে 30 সেকেন্ড বলতে দিতে হবে। জি জি, যেটা হলো নাই বলতো বিএনপির ভোট ব্যাংকটা এখানে কমে গেছে। আরেকটা জিনিস হলো, বাংলাদেশে কি এখন জিয়াউর রহমান যে খালগুলো কাটছে এগুলো কি আছে? 2001 থেকে 6 পর্যন্ত যে দুর্নীতি করছে, খাল নাই, বিল নাই, ভারতীয় ধানের বীজ, বাংলাদেশে কোনো বীজ নাই, অথচ হলো প্রতীক হলো ধান, কি দিয়ে ভোট পাবে? এই জন্যই আমি বলি আরেকদিন টকশো করব না, আরেকদিন টকশো করব না, আরেকটা দিন করব না। আপনি শুধু এনসিপির, বাংলাদেশে বিএনপির হলো সমর্থক। আমি যেটা স্টাডি করলাম, 75 থেকে পরবর্তী জিয়াউর রহমান দল গঠন করলেন, খালেদা জিয়া আসলেন, 90-এ ওনারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন 1 থেকে 6 পর্যন্ত, 25-30-এর উপরে ওনাদের ভোট নেয়। 25-30 হলে তো 90টা আসনে হয়। আমি যেটা বললাম এটাকে কাজল ভাই ল করছেন, এতটুকু বুঝতে পারেন না নাকি? এটাও আমার থেকে বুঝতে হবে আপনার। তারপরে আসি যে আমি বলেছি 300টা আসন আসবে। দেখেন খালিদ ভাই একটা জিনিস বুঝেন, আমরা যখন রাজনৈতিক দলের প্রার্থী দিব আমরা তো 300 আসনে দিই। এখন আমি বললাম 150টা, ওই ছোট দল তোকে 2টা দিব, ওকে তোকে 3টা দিব, তা আমি তো 300 আসনে জেতার জন্যই প্রার্থী দিব। এটা কেমন রাজনৈতিক দল? আপনি 300 আসনে জেতার জন্য প্রার্থী দিতেছেন না, একটা লোকের দামি দাঁড় করাই দিচ্ছেন, ওরে দিয়ে ওরে জিতাবেন। এই সংস্কৃতি থেকে ভাই আপনাদেরকে বের হতে হবে। এগুলা অতীত সংস্কৃতি। সেজন্য এখন আমি বললাম আপনি যদি আমরা 1 ঘন্টার বেশি 200 আসন জিততে হবে, আমি বললাম যে আমাদের 200 আসন জিততে হবে, 200 আসন বাকি 100 জনের ভিতরে থাকবে, ভাই কে না কে জিতবে
ওই 200 জনের মধ্যে কি আমার নামটা এটা হয় কি জনাব পাটোয়ারি আমি একটু আপনাকে বলি, আমরা দেখেছি কি রাজনৈতিক দলগুলি জানে যে কোথায় তাদের কতটুকু স্ট্রেংথ, সেই অপটিমাম স্ট্রেংথকে ধরে তারা একটা ম্যাপ প্রণয়ন করে। যেমন আওয়ামী লীগ জানে যদি আওয়ামী লীগ নির্বাচন করে গোপালগঞ্জে তারা সব আসনে জিতবে, তেমনি বিএনপি জানে তার স্ট্রেংথ আছে বগুড়ায় সব আসনে জিতবে। আমি খুব জেনারেলাইজ কথা বললাম। এরকম ভাবে কোন কোন আসন তাদের একেবারে সবুজ, কোনটা একটু গ্রে, কোনটা লাল, সেরকম ভাবে তারা করে। সেই জন্য প্র্যাকটিক্যালি বিএনপি ভোটের আগে 2001 সালের ভোটের আগে সেইটার ব্যাপারটা আমি পুরোপুরি দেখেছিলাম বলে আমি জানি। তারা নির্বাচন হওয়ার আগেই তারা জানতো যে নিরপেক্ষ নির্বাচন হলে তারা কতটা আসনে তারা নিশ্চিত জয়লাভ করবে। মাঠের তো আসেই, সেরকম ভাবে সেটা বলে আর কি।